আসসালামু আলাইকুম। হিসাব বিজ্ঞান বিভাগের বিবিএ অনার্স প্রথম বর্ষের ছাত্ররা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো। আমি আশা করছি আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন বাড়ির সবাইকে নিয়ে সকলে ভালো আছো এবং সুস্থ আছো এবং আমাদের অনলাইন ক্লাসগুলো নিয়মিত দেখছো। তোমরা ইতিমধ্যে জেনে থাকবে যে আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের চ্যাপ্টার 8-এর লাস্ট লেকচার দিব এবং আজকের লেকচারের মাধ্যমেই শেষ হয়ে যাবে তোমাদের ইকোনমিক্স সিলেবাস। আমি অলরেডি তোমাদেরকে অনেকগুলো ক্লাস নিয়েছি ইকোনমিক্সের উপরে এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমি তোমাদের কোশ্চেন দিয়েছি এবং অ্যাসাইনমেন্ট প্রিপেয়ার করতে বলেছি। আজকে আমি বিভিন্ন ডেটে অ্যাসাইনমেন্টগুলো নিব, সেই ডেটগুলো তোমাদেরকে দিয়ে দিব এবং এই নির্দিষ্ট ডেটের মধ্যে যারা অ্যাসাইনমেন্ট সাবমিট করবে তাদের জন্য রয়েছে বিশেষ বোনাস। কারণ তোমরা জানো যে ঢাকা ইউনিভার্সিটি কর্তৃক ঢাকা ইউনিভার্সিটি আমাদের জন্য একটা নির্দিষ্ট মার্কস আমাদের টিচারদের কাছে দিয়ে দিয়েছে যে আমরা তোমাদের প্রেজেন্টেশন, অ্যাসাইনমেন্ট এগুলোর মাধ্যমে একটা মার্কিং করব। সুতরাং এইগুলো যদি ডিউ সময়ের মধ্যে তোমরা সাবমিট করো তাহলে তোমাদের জন্য একটা স্পেশাল বোনাস আছে। এবং সেই সাথে আমি আরও বলবো যে কারো যদি বাসা দূরে থাকে, তার পক্ষে সম্ভব না, সেই ক্ষেত্রে তারা আমার সাথে যোগাযোগ করবা। আমি পরবর্তীতে তোমাদের মেসেঞ্জারের অ্যাড্রেস দিয়ে দিব এবং সেখানে তোমরা ছবি তুলে আমার মেসেঞ্জারে তোমাদের যারা দূরে আছো এবং যাদের পক্ষে সম্ভব তারা পাঠিয়ে দিবে এই অ্যাসাইনমেন্টগুলো। এবং যারা দূরে আছো তাদের জন্য আমি মেসেঞ্জার গ্রুপে তোমরা ইনক্লুড থাকবে এবং আমাকে এই অ্যাসাইনমেন্টগুলো ছবি তুলে তুলে পাঠিয়ে দিবে, আমি যাতে আমার এটা দেখতে সুবিধা হয়। পরবর্তীতে অবস্থা যখন স্বাভাবিক হবে তখন অবশ্যই হার্ড কপি জমা দিতে হবে। তো চলো শুরু করি আজকে আমাদের ক্লাস। আমরা আছি থিওরি অফ ডিস্ট্রিবিউশন, ফ্যাক্টর অফ প্রোডাকশন অ্যান্ড ফ্যাক্টর প্রাইসিং, চ্যাপ্টার 8-এ। তো চ্যাপ্টার 8-এ আমি তোমাদের কিছু কোশ্চেন দিয়ে দিয়েছি এবং এই কোশ্চেনগুলোই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট চ্যাপ্টার 8-এর জন্য। ফার্স্ট কোশ্চেন, হোয়াট ইজ লেবার মার্কেট? What is trade union? Discuss the characteristic of labor market. Number 2, what is profit? Profit is the reward of risk taking. Explain it. 3, what is wages? Explain the causes of difference in wages in different occupation. 4, what is capital? Discuss the role of capital in economic development. 5, write the difference between nominal wages and real wages. 6, what is economic rent? What is quasi-rent? Critically discuss the Ricardian theory of rent. 7, write the difference between gross interest and net interest. 8, critically analyzes the marginal productivity theory of distribution. 9, what is quasi-rent? 10, how many types of wages? Explain the causes of difference in wages between man and woman. 11, what is labor exploitation? There is no labor exploitation in perfect competition market. Explain with graph. এই ছিল আমাদের চ্যাপ্টার 8-এর প্রশ্ন এবং এই প্রশ্নগুলো অ্যাসাইনমেন্ট থাকবে তোমাদের। তোমরা আস্তে আস্তে এগুলো সব লিখে লিখে কমপ্লিট করবে। এখন বিগত চ্যাপ্টার 3, 4 থেকে আমি তোমাদের এই পড়ানো শুরু করেছি অনলাইন ক্লাস। তার আগ পর্যন্ত আমরা সরাসরি পড়িয়েছি তোমাদের ক্লাসরুমে। তো এই ডেটগুলো তোমরা দেখে নাও। ডেট অফ সাবমিশন অফ অ্যাসাইনমেন্টগুলো কবে কবে সাবমিট করবা। নেম অফ চ্যাপ্টার, ডেট অফ সাবমিশন। চ্যাপ্টার 4 ইলাস্টিসিটি, ডেট অফ সাবমিশন হচ্ছে 30/11/2020, 30 নভেম্বর। চ্যাপ্টার 5 ইউটিলিটি থিওরি, 7th December 2020. Chapter 6 theory of production and cost, 14th December 2020. Chapter 7 market structure and determination of equilibrium price and output level, 21st December 2020. Last one হচ্ছে chapter 8 theory of distribution, factor of production and factor pricing, 28th December 2020. এই ছিল আমাদের তোমাদের অ্যাসাইনমেন্ট ডেটগুলো। আমি আবারও বলছি যে যারা এই সময়ের মধ্যে অ্যাসাইনমেন্ট জমা দিবে তাদের জন্য স্পেশাল বোনাস থাকবে এবং যারা পারবে না তারা
ডিপার্টমেন্টের ফেসবুকে নক করবে বা আমাকে নক করবে, তাহলে আমি তোমাদের মেসেঞ্জারে অ্যাড করে নিলে তোমরা মেসেঞ্জার দিবে। কারণ অনেক ছেলেপেলে আমি জানি যে তোমরা দূর দূরান্ত আছো, হয়তো কুরিয়ার করে পাঠাতে পারবে না, কিন্তু অবস্থা স্বাভাবিক হওয়ার সাথে সাথে তোমাদের হার্ড কপি সাবমিট করতে হবে। তো এখন আসো আমরা পড়ায় চলে আসি। আজকে আমাদের হচ্ছে প্রফিট। প্রফিটটা কি দেখো, প্রফিট আমরা জানি, আমরা আগেই পড়েছি, আমার যে উৎপাদনের যে উপাদান আছে চারটা, ভূমি, শ্রম, মূলধন এবং সংগঠন। এই চারটা উপাদানের জন্য আমাকে যে পেমেন্ট করতে হয়, হ্যাঁ, এই চারটা উপাদান ব্যবহারের জন্য যে আমাকে পেমেন্ট করতে হয়, যে টাকা দিতে হয়, তার একটা অংশ হচ্ছে মুনাফা। এটা কার? উদ্যোক্তা যে পরিশ্রম করে, এটা রিওয়ার্ড হিসেবে, পুরস্কার হিসেবে সে কি করে, কারণ একটা বিজনেস পরিচালনা করার সম্পূর্ণ দায়িত্ব তার থাকে। যদি সে ঠিকমতো পরিচালনা করতে পারে তাহলে প্রফিট হয়, আর যদি ঠিকমতো পরিচালনা সে না করতে পারে তাহলে প্রফিট জিরো হয়, দ্যাট মিনস তার কোনো লাভ হয় না। তো এই জন্যই হচ্ছে প্রফিটটাকে বলা হয় রিওয়ার্ড অফ এন্টারপ্রেনার। হ্যাঁ, এন্টারপ্রেনার বা উদ্যোক্তার হচ্ছে পুরস্কার। এটা তার বিভিন্ন ধরনের, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখা হয়। বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখেছেন। কেউ বলেছেন যে এটা ঝুঁকি গ্রহণের পুরস্কার, সে ঝুঁকি গ্রহণ করে। কেউ বলেছেন অনিশ্চয়তার পুরস্কার। কেউ বলেছেন যে তার পারিশ্রমিক, সে যে অতিরিক্ত পরিশ্রম করছে সেটা তার পারিশ্রমিক। এই বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই প্রফিটকে বা মুনাফাকে সংজ্ঞায়িত করেছেন। তা আমরা একটু দেখি এখানে কি বলা হয়েছে। হোয়াট ইজ প্রফিট? প্রফিট ইজ দ্য ইনকাম অফ অ্যান এন্টারপ্রেনার ফর ইউটিলাইজিং হিজ entrepreneurial ability and running a business. While the reward for other factors of production are paid by the entrepreneur, profit is the reward received by the entrepreneur himself. Profit is nothing but the surplus amount left with the entrepreneur after paying all the factors of production. Therefore, profit can also be defined as the difference between total value of production, that is total revenue received by the businessman, and the total value of input, total cost incurred by the businessman of a business. That means profit is equal to value of output minus value of input. লাস্টে বলা যায়, আমি কিন্তু তোমাদেরকে বললাম যে প্রফিট মানে কি, এক একজন অর্থনীতিবিদ এক একভাবে প্রফিটকে সংজ্ঞায়িত করেছেন, মুনাফাকে সংজ্ঞায়িত করেছেন। লাস্টে বলা হয়েছে দেখো, প্রফিট ইজ ইকুয়াল টু ভ্যালু অফ আউটপুট। দ্যাট মিনস একটা প্রোডাক্ট তুমি উৎপাদন করার পরে সেটা যে বিক্রি করলা, ভ্যালু অফ আউটপুট মানে কি, সেই প্রোডাক্টটা যে বিক্রি করলা, বিক্রি থেকে যে টাকাটা পেলা তার থেকে কি তোমাকে কস্টগুলো বাদ দিতে হবে। কিসের কস্ট? এই যে বিভিন্ন আমার উৎপাদনের যে চারটা উপাদান, এই চারটা উপাদানের জন্য যে আমার খরচটা হয়, যেমন ভূমির জন্য কি হয়, ভূমির জন্য আমাকে খাজনা দিতে হয়, শ্রমের জন্য মজুরি দিতে হয়, মূলধনের জন্য সুদ দিতে হয়, এবং উদ্যোক্তাকে মুনাফা দিতে হয়। এই চারটা কিন্তু আমার উপাদান। এই তিনটা উপাদান বাদ দিয়ে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার প্রফিট। নেক্সটে আসো, profit consists of two major components, gross profit and net profit. And gross profit and net profit টা কি সেটা আমরা দেখব। Gross profit, generally people consider profit as the residual income left with the entrepreneur after making all the payments to other factor of production. The gross profit is arrived after excluding all the explicit cost from the revenue received by the business. It does not exclude implicit cost such as rent foregone by the entrepreneur for utilizing his own land for business purpose, income foregone or on his own capital. That is, gross profit is equal to total revenue minus টোটাল এক্সপ্লিসিট কস্ট। এক্সপ্লিসিট মানে হচ্ছে প্রকাশিত খরচ বলা হয়। তাহলে প্রকাশিত খরচগুলো কোনগুলো? আমরা যে এই যে একটু আগে বললাম, উৎপাদনের উপকরণ ব্যবহারের জন্য তার মালিককে যে অর্থ প্রদান করতে হয় সেটা হচ্ছে এক্সপ্লিসিট কস্ট। হ্যাঁ, তো এই টোটাল রেভিনিউ, একটা প্রোডাক্ট উৎপাদন করার পরে সেটা বিক্রি করে যে টাকাটা আমরা পেলাম, তার থেকে আমার যে উপকরণের যে খরচগুলো আছে সেই খরচগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে আমার গ্রস প্রফিট। দেন তুমি দেখো নেট প্রফিট কি। The net profit can be arrived by subtracting the implicit cost from the gross profit. Gross profit থেকে আমি যদি implicit cost বাদ দেই তাহলে হচ্ছে আমি নেট প্রফিট পাবো। This is also sometimes referred to as pure profit. Net profit is the surplus
left over after deducting explicit and implicit cost from the sales receipt of a business. তাহলে কি বলা হচ্ছে যে আমি যদি টোটাল রিসিপ্ট, দ্যাট মিনস কোনো প্রোডাক্ট বিক্রি করে আমি যে টাকাটা পেলাম, আমার টোটাল যেই রিসিভ মানি, সেখান থেকে যদি আমি এক্সপ্লিসিট এবং ইমপ্লিসিট দুইটা খরচ বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার নেট প্রফিট। এখন আসো যে এই ইমপ্লিসিট কস্টগুলো কি। It can be observed that net profit is a portion of the gross profit. When a business gets zero net profit, it means that the profit attained is just enough to meet the explicit cost to the business. In other words, the entrepreneur revenues could not be pay off his effort or implicit costs such as utilization his own resources, taking risk and uncertainty of business. এই যে লাস্ট তিনটা বলা হলো, এগুলো হচ্ছে ইমপ্লিসিট কস্ট। যে এটা এরকম হতে পারে যে ওনার নিজের ক্যাপিটাল ইউজ করেছে বিজনেসে, তাহলে নিজের ক্যাপিটাল ইউজ করার জন্য সে ক্যাপিটালের বিপরীতে যে ইন্টারেস্ট দেওয়া হয় সেই ইন্টারেস্ট সে নেয়নি, সেটা হতে পারে। অথবা টেকিং রিস্ক, যেটা আমরা আগেই বললাম যে তাকে প্রচন্ড অনিশ্চয়তার মধ্যে কাজ করতে হয়, কারণ প্রতিনিয়ত আমরা জানি যে কাস্টমারের ডিমান্ডটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। প্রতিনিয়ত চেঞ্জ হওয়ার ফলে কি সে যদি কোনোভাবে এটা ধরতে না পারে তাহলে কিন্তু তার বিজনেস, তাহলে কিন্তু তাকে লসে পড়তে হবে। তার মানে হচ্ছে এটা প্রচন্ড রিস্ক যে সে যদি প্রোডাক্টটা উৎপাদন করলো, কিছুদিন পরেই দেখা গেলো যে সেটার ফ্যাশন চলে গেছে বা কাস্টমাররা সেটা পছন্দ করছে না, তাহলে কিন্তু তার প্রোডাক্টগুলো আনসোল্ড অবস্থায় থেকে যাবে। এটা তার জন্য একটা মারাত্মক ধরনের ঝুঁকি। এই যে ঝুঁকিটা সে নিচ্ছে, নিয়ে প্রোডাকশন করছে পরবর্তীতে, এটার জন্য তাকে একটা রিওয়ার্ড দেওয়া দরকার, একটা পুরস্কার দেওয়া দরকার। এই পুরস্কারটাই হচ্ছে প্রফিট। এবং এরপরে দেখো এরপরে কি বলা হয়েছে, আনসার্টেনিটি অফ বিজনেস। আমি এটা বললাম বিজনেস প্রতিনিয়তই অনিশ্চিত, কারণ বিজনেস এখন দেখা যায়, আমরা কিছুদিন আগে দেখেছি কি বিজনেসের ফ্লো খুব ভালো, বিজনেস যারা করছে তাদের কাছে প্রচুর টাকা আছে, কিন্তু এই করোনা আসার পরে এটা কিন্তু একটা আনসার্টেন হঠাৎ করে চলে আসলো। হ্যাঁ, বলা হয় যে আল্লাহর গজব, এরকমই অনেকটা যে হঠাৎ করে চলে আসলো। হঠাৎ করে চলে আসার পরে কি বিজনেসে একদম লন্ডভন্ড অবস্থা, মানুষ সব ঘরে বসে আছে, কেউ কাজ করতে পারছে না, বেরোতে পারছে না। তার মানে বিজনেসটা কি আলটিমেট টোটাল ইকোনমি আমাদের কি করছে, ফল করছে। নট অনলি আমাদের দেশ, সারা বিশ্বে একই অবস্থা। তো এই যে এই আনসার্টেনিটি তাকে প্রতিনিয়ত, এই যারা বিজনেসম্যান আছে তারা কি করছে, তাদের সেল হচ্ছে না, বাট তাদের ফিক্সড কিছু কস্ট আছে, সেই কস্টটা কিন্তু তাদেরকে প্রতিনিয়ত দিতে হচ্ছে, যার জন্য সেই থেকে দিচ্ছে তার যে ফিক্সড ক্যাপিটাল আছে সেখান থেকে তাকে দিতে হচ্ছে, বাট তার প্রিভিয়াস কিছু টাকা জমানো ছিল সেই টাকা থেকে তাকে দিতে হচ্ছে, আদারওয়াইজ তার বিজনেস বন্ধ করে দিতে হচ্ছে। এই যে আনসার্টেনিটিগুলো, এই আনসার্টেনিটি তাকে মেনে নিয়েই, তাকে গ্রহণ করেই কিন্তু তাকে বিজনেস করতে হবে। এই জন্যই বলা হয় যে বিজনেসের রিস্কও আছে, গেইনও আছে। এখানে রিস্ক না নিয়ে তুমি গেইনার হবা না। এই কারণেই বলা হচ্ছে যে তাকে কি করতে হবে, তাকে প্রফিট দিতে হবে, এন্টারপ্রেনারকে প্রফিট দিতে হবে। এবং এই যে খরচগুলোর কথা বললাম, আন্ডারটেকিং রিস্ক, তার নিজের ক্যাপিটাল দিচ্ছে, সে নিজে পরিশ্রম করছে, আনসার্টেনিটি অফ বিজনেস, এই যে জিনিসগুলো নিচ্ছে সে, এইটা হচ্ছে ইমপ্লিসিট কস্ট, যেটা আমরা এখানে বললাম। এখন আসো পরেরটুকু, নর্মাল প্রফিট। নর্মাল প্রফিটটা কি? ইট ইজ দ্য মিনিমাম রিটার্ন দ্যাট অ্যান এন্টারপ্রেনার রিসিভড ফর পারফর্মিং entrepreneurs functions such as breaking risk and uncertainty, managing other factors of production, etc. নর্মাল প্রফিট হচ্ছে স্বাভাবিক মুনাফা। স্বাভাবিক মুনাফা মানে নর্মালি যেটা ধরা হয়ে থাকে, যেমন আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক কারবারে দেখেছি যে দীর্ঘমেয়াদে সবগুলো ফার্মে কি করে, স্বাভাবিক মুনাফা অর্জন করে। দ্যাট মিনস এখানে অ্যাভারেজ রেভিনিউ ইজ মার্জিনাল রেভিনিউ ইজ ইকুয়াল টু মার্জিনাল কস্ট ইজ ইকুয়াল টু অ্যাভারেজ কস্ট, এগুলো সব কিন্তু সমান থাকে। তার মানে আমরা বলতেই পারি যে স্বাভাবিক মুনাফা, কোনো বেশি মুনাফা, নর্মাল ভাবে যে মুনাফাটা না হলে বিজনেস লস হয়ে পড়বে, সেই মুনাফাটা প্রত্যেকটা অর্গানাইজেশন পেয়ে থাকে, সেটাকে আমরা নর্মাল মুনাফা বলবো। এবং এটা নর্মাল মুনাফাগুলো যে এক্সপ্লিসিট কস্টগুলো যেটার মধ্যে থাকে, এই যে দেখো বেয়ারিং রিস্ক, আনসার্টেনিটি, ম্যানেজিং আদার ফ্যাক্টরস, অন্যান্য ফ্যাক্টরগুলো যে ম্যানেজ করে তাকে কাজ করতে হয় সেই জিনিসটা। আর অ্যাবনর্মাল প্রফিট বা সুপার প্রফিট কি, নর্মাল প্রফিটের থেকে যখন বেশি হবে, দ্যাট মিনস আমার মার্জিনাল রেভিনিউ যখন মার্জিনাল কস্টের থেকে বেশি হবে, তখনই কিন্তু আমার অ্যাবনর্মাল প্রফিট হবে, যেটা আমরা পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে বা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে স্বল্পকালে দেখেছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে।
Abnormal profit or super profit, the income remaining with the entrepreneur after subtracting all costs, both implicit and explicit, from the revenue received from the business. It is an excess over the normal profit. Normal profit থেকে যখন বেশি হয় সেটাকে আমরা abnormal profit বলবো। এরপরে দেখো থিওরি অফ প্রফিট। এখন আমরা থিওরিতে চলে এসেছি। আমরা আগেই বলেছি যে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই প্রফিটকে সংজ্ঞায়িত করেছেন। এখানে আমরা কিছু থিওরি দেখব। So there are several theories of profit that attempt to explain the emergence and growth of the profit. None of the theories give a comprehensive picture on profit. এই অনেকগুলো আমরা এখানে প্রফিটের থিওরি দেখব, কিন্তু কোনো থিওরি সঠিকভাবে প্রফিটকে সংজ্ঞায়িত করতে পারে না বা দিতে পারে নাই। হ্যাঁ, এখানে বলা মানে এখানে প্রফিটটা উদ্ভব হয়েছে সেই সম্পর্কে আমরা বলবো। ট্রেডিশনাল থিওরি, যেটা প্রথমে যে থিওরিগুলো আসে, ট্রেডিশনাল থিওরি, এফ এ ওয়াকার, one of the prominent non-classical economists, pronounced the rent theory of profit, which was similar to David Ricardo's theory of rent. Later, Taussig and Davenport developed the wage theory of profit and proposed that like a laborer works physically and earn his wages, an entrepreneur works mentally and earn his wages, called profit. আচ্ছা, ট্রেডিশনাল থিওরির প্রবক্তা হচ্ছে ওয়াকার, এফ এ ওয়াকার। উনি কি বলেছেন? উনি হচ্ছে রেন্ট থিওরি অফ প্রফিট এটা দিয়েছেন। তিনি বলেছেন যে ভূমির যেমন খাজনা আছে ঠিক তেমনি উদ্যোক্তাকে খাজনা হিসেবে কি করতে হবে? প্রফিট দিতে হবে। যে উদ্যোক্তা কি করে, যেমন একজন ওয়ার্কার তার কায়িক শ্রম দিয়ে সে অর্থ উপার্জন করে বা মজুরি আর্ন করে, ঠিক তেমনি একজন উদ্যোক্তাও কিন্তু শারীরিক শ্রম এবং মানসিক শ্রম দুটোই কিন্তু বিজনেসে বিনিয়োগ করছে। সুতরাং তার পারিশ্রমিক হিসেবে, হ্যাঁ, একজন শ্রমিকের পারিশ্রমিক হিসেবে সে যেমন মজুরি পায়, ঠিক তেমনি উদ্যোক্তাও একজন ব্যক্তি তার পারিশ্রমিক হিসেবে সে কি পাবে? সে মুনাফা পাবে। এটা ট্রেডিশনাল ইকোনমিস্টরা বলেছেন। Walker rent theory of profit, এখানে কি বলা হয়েছে? The rent theory of profit was developed by Francis A. Walker. We advocated that different lands earn different rents depending upon the fertility of the land. In the same way, businessmen earn rent of ability called profit. He opinion some entrepreneurs higher profit because of their greater ability to run business where compared to other entrepreneurs. According to his, the rent earned by more fertile or marginal lands was the difference between the total production of marginal and marginal land. He further explained that there existed both intra marginal entrepreneurship and marginal entrepreneurship, and that the former are abler than the latter. Hence, the intra-marginal entrepreneurship earned rent of ability called profit. He opined that rent and profit are no different from each other, and just as there is a no rent of marginal land, there is also a no rent এন্টারপ্রেনার অর মার্জিনাল এন্টারপ্রেনার। তাহলে ওয়াকার যে বলেছে, উনি কি বলেছে? এটা হচ্ছে ভূমির যেমন খাজনা দেওয়া হয় ঠিক তেমনি একজন উদ্যোক্তাকেও তার খাজনার মতো করে বলেছে যে খাজনা হিসেবে তাকে কি করতে হবে? প্রফিট দিতে হবে। এখানে বলেছে যে যেই জমিটা বেশি ফার্টাইল তার জন্য খাজনা বেশি দিতে হবে, কারণ রিকার্ডোর থিওরিতে আমরা আগেই পড়েছিলাম, এর আগের ক্লাসগুলোতে পড়েছি যে রিকার্ডো যে বলেছে বেশি উর্বর জমিতে বেশি খাজনা, সেটার খাজনা বেশি হবে এবং কম উর্বর জমিতে কম খাজনা হবে, এবং যেখানে যে উর্বরতা কম সেই জমির কোনো খাজনাই হবে না। এটা রিকার্ডোর তত্ত্বে আমরা জেনেছি। তো এখানে ওয়াকারও তাই বলেছে যে যেই উদ্যোক্তা ভালো কাজ করে বিজনেসকে এগিয়ে নিয়ে যাবে তার জন্য তার পারিশ্রমিক হিসেবে তাকে বেশি পরিমাণ কি করতে হবে? বেশি পরিমাণ প্রফিট দিতে হবে। এবং একজন প্রান্তিক জমির যেমন কোনো খাজনা হয় না, ঠিক তেমনি প্রান্তিক উদ্যোক্তাকেও
মুনাফার অংশ দেওয়া যাবে না, প্রান্তিক উদ্যোক্তা কোনো মুনাফার অংশ পাবে না। প্রান্তিক উদ্যোক্তার পরে যিনি থাকবেন, যিনি প্রান্তিক উদ্যোক্তার থেকে বেশি পরিমাণ উৎপাদন করতে পারবেন বা বিজনেসকে এত ভালোভাবে পরিচালনা করতে পারবেন, শুধু সেই প্রফিট পাবে। যেমন আমরা রিকার্ডের তথ্য দেখেছি, প্রান্তিক উৎপাদন, জমির যে প্রান্তিক উৎপাদন তার থেকে যখন বেশি উৎপাদন হয় সেই জমির জন্য খাজনা দিতে হয়। ঠিক তেমনি উনি রিকার্ডের যে খাজনা তত্ত্ব তার সাথে সিমিলারিটি রেখে ওয়াকার এই তত্ত্বটা দিয়েছেন, রেন্ট থিওরি অফ প্রফিট। Limitation of rent theory of profit. Criticize says that comparing profit with rent is impracticable. Rent can never be zero and is always positive. However, the same is not the case with profit, as profit can be negative or zero. যেমন আমরা জানি যে জমির জন্য যে খাজনা দেওয়া হয় সে খাজনা কখনো শূন্য হতে পারে না। মানে সেই জমিতে উৎপাদন হোক বা না হোক, তাকে যেহেতু সে জমি ভাড়া নিয়েছে সুতরাং তাকে জমির খাজনা দিতে হবে। কিন্তু কোনো উদ্যোক্তা যদি কোনো উদ্যোক্তা যে সবসময় তার বিজনেসে প্রফিট হবে এমন কোনো কথা না। আমি একটু আগেই বললাম যে এখন করোনার সময় ম্যাক্সিমাম উদ্যোক্তা এন্টারপ্রেনারকে দেখা যাচ্ছে যে তাকে কি করতে হবে, লসের খাতায় যেতে হবে, লস গুনতে হচ্ছে তাকে। তাই সবসময় যে তার প্রফিট হবে এমন কোনো কথা নাই। কিন্তু তোমার প্রফিট হোক লস হোক তোমাকে কিন্তু রেন্ট দিতেই হবে, ঠিক আছে। কিন্তু এখানে যে লস হলে একজন উদ্যোক্তা যে তার প্রফিট পাবে সেটা কিন্তু কোনো কথা নাই, এটা বলা হয়েছে। ওয়ান অফ দ্য মেইন opponent of worker rent theory of profit, J.B. Clark, opined that profit occurs only under dynamic condition. However, rent can be earned under both static and dynamic condition. গতিশীল অর্থনীতিতে বলা হয়েছে যে ক্লার্ক, আমরা পরবর্তীতে পড়বো মডার্ন থিওরির মধ্যে, ক্লার্ক জেবি ক্লার্ক উনি একজন অর্থনীতিবিদ এবং উনি বলেছেন যে ডাইনামিক কন্ডিশন, হ্যাঁ, যখন গতিশীল অর্থনীতি থাকে তখনই কেবল প্রফিট করা সম্ভব। যখন ইকোনমিটা স্ট্যাবল থাকে বা হ্যাঁ স্ট্যাটিক বা স্ট্যাবল থাকে, হ্যাঁ গতিশীল থাকে না, হ্যাঁ ঠিক তখন কিন্তু প্রফিট আর্ন করা সম্ভব না। এবং তারপরে কি বলেছে, the theory assumes the existence of a marginal entrepreneur, that entrepreneurs who do not earn any profit. There is absurd concept because any businessman who does not earn profit would pull back from business. Further, critically said that just as there cannot be a no rent land, there also cannot be no profit entrepreneur. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে ওই যে একটু আগে যে জিনিসটা বললাম যে কি করা হয়েছে, এন্টারপ্রেনার হু ডু নট আর্ন এনি প্রফিট, যে সমস্ত উদ্যোক্তা কোনো প্রফিট আর্ন করতে পারে না বিজনেসে, তারা কি করবে, বিজনেস আলটিমেট তারা টিকে থাকতে পারবে না, তাদের জায়গা অন্যজন দখল করে নিবে। কিন্তু যে জমিটা তুমি রেন্ট নিলা, যে জমিটা, সেই জমিতে তোমাকে কিন্তু উৎপাদন করতে হবে, এটার দায়িত্ব হচ্ছে উৎপাদকের, ঠিক আছে। সেই উৎপাদক যদি না পারে তাহলে কি করবে, সেই জায়গা থেকে সরে যাবে, তাকে সরিয়ে দেওয়া হবে, ঠিক আছে, সে জায়গা থেকে তাকে সরিয়ে দেওয়া হবে, তার পরিবর্তে অন্য দক্ষ উদ্যোক্তা নিয়ে আসা হবে। এই জিনিসটা বলা হয়েছে, যেটা এই রেন্ট থিওরিটাকে যেটা সাপোর্ট করে না। এরপরে দেখো, several economists point out profit earned are also a result of the risk-bearing innovation, etc., and not just because some entrepreneurs are abler than others. Some economists criticize that while rent is a fixed income, profit on the other hand are unknown. An entrepreneur cannot anticipate whether he will get profit or loss in the future or in magnitude. As land is a free gift of nature, its supply is limited. However, the supply of entrepreneur is not limited and is perfectly elastic. যেটা আমরা একটু আগে বললাম যে ল্যান্ডটা হচ্ছে লিমিটেড, প্রকৃতির দান, কিন্তু এন্টারপ্রেনার সেটা না। এন্টারপ্রেনার একজন ইচ্ছা করলে চেঞ্জ করে একজন দক্ষ এন্টারপ্রেনার সহজেই নিয়ে আসা যাবে, যেহেতু এটার সাপ্লাইটা বেশি, ল্যান্ডের সাপ্লাই লিমিটেড বা সার্টেন লিমিটেড, বাট এটার সাপ্লাই লিমিটেড না। তারপর আরো বলা হয়েছে যে, যেটা আমি একটু আগে বললাম যে এটা রিস্ক বেয়ারিং এর, অনিশ্চয়তা বহনের ঝুঁকি, যেটা কখনোই সেটা রেন্টের পরিপূরক হতে পারে না। এই সমালোচনাগুলো করা হয়েছে। এরপরে দেখো মডার্ন থিওরিজ। The modern theories of profit include Clark dynamic theory,
Schumpeter innovation theory, Hell's risk theory, and Knight's uncertainty bearing theory, among others. এই মডার্ন থিওরির মধ্যে এই 4 ধরনের থিওরির কথা বলেছে। এখন আমরা একটা একটা করে থিওরিগুলো আলোচনা করব। ডাইনামিক থিওরি অফ প্রফিট, এখানে দেখো কি বলা হয়েছে, অ্যাকর্ডিং টু হিম প্রফিট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কস্ট অফ প্রডিউসিং গুডস অ্যান্ড prices of these goods. In a stationary state, there is also equilibrium between demand and supply of goods. আচ্ছা, এখানে ডাইনামিক থিওরিতে বলা হয়েছে যে তুমি একটা প্রোডাক্ট উৎপাদন করার পর সেই প্রোডাক্ট বিক্রি করে যে টাকাটা পাবা সেখান থেকে কস্ট অফ প্রোডাকশন, আমার যে 4টা উৎপাদনের উপকরণ আছে সেই উপকরণের দামগুলো বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেটাই হচ্ছে প্রফিট। আর এখানে কি বলা হয়েছে, hence there is no difference between the price of goods and their costs, and there is a net profit do not accrue to the entrepreneur. Under dynamic condition, however, there is disequilibrium between demand and supply condition of economy. In such a state, there are often changes in the determinants of demand and supply. আচ্ছা, এখানে বলা হয়েছে যে দেখো, যদি দেখা যায় যে প্রাইস অফ গুডস, দ্যাট মিনস যে প্রোডাক্টটা তুমি উৎপাদন করলে সেটার দাম এবং উৎপাদনের উপকরণের যে খরচ আছে সেটার দাম সমান হয়, দ্যাট মিনস সেখানে কোনো প্রফিট হবে না। কোন প্রফিট হবে না? এটার মধ্যে কিন্তু হিডেন প্রফিট আছে, ঠিক আছে? যে প্রফিট, যেটাকে আমরা নর্মাল প্রফিট বলি, নর্মাল প্রফিট আছে, এখানে কিন্তু নেট প্রফিটটা আর্ন করা যাবে না। নেট প্রফিটটা আর্ন না করা গেলে এখানে বলছে ডাইনামিক কন্ডিশনে। ডাইনামিক কন্ডিশনে কি বলা হয়েছে, দ্যাট মিনস অর্থনীতি যখন সচল থাকে, অর্থনীতি সচল মিনস কি, সবকিছু পরিবর্তিত হচ্ছে, ভোক্তাদের আচরণ পরিবর্তিত হচ্ছে, তাদের টেস্ট পরিবর্তন হচ্ছে, টেকনোলজির পরিবর্তন হচ্ছে, এই যে সমস্ত কিছু পরিবর্তনের জন্য অর্থনীতি গতিশীল অবস্থায় যাওয়ার জন্য সেখানে দেখা যায় ডিমান্ড এবং সাপ্লাই দুইটারই চেঞ্জ হচ্ছে। দুইটার চেঞ্জের ফলে অর্থনীতি একটা সমতার মধ্যে আসছে। আর সেটা যদি স্থিতিশীল অর্থনীতি হয় তাহলে দেখা গেল যে এই অবস্থাটা বিরাজ করছে না, ঠিক আছে? এরপরে আর কি বলেছে, ক্লার্ক said that in reality however there exists a dynamic economy. He said that there are bound to be unforeseen changes in demand and supply, যেটা আমি একটু আগে বললাম। According to Clark, the dynamic in demand and supply condition could be as a result. এই ডাইনামিক বা গতিশীল অর্থনীতির ডিমান্ড এবং সাপ্লাই কি কি বিষয়ের উপর নির্ভর করে সেই জিনিসগুলো বলেছে। চেঞ্জেস ইন ইকুইটি, কোয়ান্টিটি অ্যান্ড কোয়ান্টিটি অফ হিউম্যান ওয়ান্টস, যেটা আমি একটু আগে বললাম, মানুষের চাহিদার পরিবর্তন, মানুষের অভাবের পরিবর্তন, দ্যাট মিনস তার ওয়ান্টসের পরিবর্তন, সে কি চায়, এক টেস্টের পরিবর্তন যে জিনিসটা। চেঞ্জেস ইন গভর্নমেন্টের রুলস অ্যান্ড রেগুলেশন রিগার্ডিং ট্রেড, হ্যাঁ, বিজনেসের ক্ষেত্রে গভর্নমেন্টের যে নিয়ম কানুন সেটা যদি পরিবর্তন হয়। চেঞ্জেস ইন টেকনোলজি দ্যাট এফেক্ট দ্য প্রোডাকশন প্রসেস, টেকনোলজির পরিবর্তনের ফলে যদি কোনো প্রোডাকশনের চেঞ্জ হয়। এরপর রাইজ ইন পপুলেশন, জনসংখ্যার বৃদ্ধি, অ্যাডজাস্টমেন্ট উইথ রিগার্ড টু অ্যামং ক্যাপিটাল স্টক উইথ দ্য ইকোনমি, দ্যাট মিনস ক্যাপিটাল স্টকের সাথে ইকোনমির যে অ্যাডজাস্টমেন্ট সেটা যদি হয়, এগুলোর চেঞ্জের ফলে ডিমান্ড এবং সাপ্লাইয়ের পরিবর্তন হয় ডাইনামিক বা গতিশীল অর্থনীতিতে। In a dynamic economy, surplus occurs because of the fraction or abstraction through mobility of resources and even the existence of the monopoly element. According to the theory, surplus would be eliminated by the forces of competition of long run. যে লং রানে এই যে এলিমেন্টগুলো আছে, এই এলিমেন্টগুলো চেঞ্জ হয় লং রানে, কিন্তু শর্ট রানে এটা দেখা যায় না। যে শর্ট রানে দেখা যায় ইকোনমিতে সারপ্লাস অকার্স ফ্র্যাকশন অবস্ট্রাকল মোবিলিটি অফ রিসোর্সেস, সারপ্লাস থেকে যায় যেটা প্রফিটের অংশ। তো আমরা একটু আগেই বলেছি যে লং রানে সাধারণত দেখা যায় যে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়, এবং শর্ট রানে যে পারফেক্ট কম্পিটিশন বা আদার্স নন পারফেক্ট কম্পিটিশনে আমরা দেখি সেটা হচ্ছে শর্ট রানে দেখা যায় যে সুপার প্রফিট বা বেশি প্রফিট আর্ন করা যায়। এরপরে দেখো ইনোভেশন থিওরি অফ প্রফিট। জোসেফ Schumpeter pronounced the innovation theory of profit. He proposed that profit is the reward of the innovation ability of the entrepreneur. তার মানে উদ্যোক্তার উদ্ভাবনী শক্তির জন্য তাকে প্রফিটটা দিতে হয়। এটা হচ্ছে জোসেফ
স্কহাম্পিটার ওনার বক্তব্য, অ্যাকর্ডিং টু হিম অ্যান এন্টারপ্রেনার হু ইন্ট্রোডিউস ইনোভেশন ইন বিজনেস প্রসেস reaps benefits in the form of profit if he innovation proves successfully in the market. He defined innovation as any new process or policy adopted by the businessman who, with a view to obtain reduce in a cost of production or to improve the demand for the production in the marketplace. আচ্ছা, এই হচ্ছে ইনোভেশন থিওরি। আমরা আগেই বলেছি যে তার কিছু উদ্ভাবনী শক্তির জন্য তাকে কি করা হয়, উদ্ভাবনী শক্তির পুরস্কার হিসেবে উদ্ভাবনী নতুন কিছু আবিষ্কারের জন্য, যেমন ভোক্তার টেস্টের পরিবর্তনের জন্য যে প্রোডাক্টটা বাজারে বিদ্যমান আছে তার থেকে নতুন কিছু প্রোডাক্ট আনা যায় কিনা সেই চিন্তা ভাবনা, বা সেই প্রোডাক্টটাকে পরিবর্তন করে নতুন প্রোডাক্টে নিয়ে আসা, এই ইনোভেশনের জন্য তাকে রিওয়ার্ড হিসেবে তাকে কি করতে হবে, প্রফিট দিতে হবে। According to his theory, the difference between price and cost keep on increases. If there are continuously innovation in the marketplace, there is also how profit originate. But such profit are not stable in nature and are only temporary. An entrepreneur can earn his profit only in the short term. This is because his competitor to adopt the same innovation, thus reducing the entrepreneur's profit. So once again, the entrepreneur has to differentiate his product from that of a competitor through innovation, and again increase the difference between the cost and profit, thus enable the entrepreneur to earn profit again until he innovates some imitate by others and profit fall again. আচ্ছা, এখানে কি বলছে যে যেই উদ্যোক্তার ইনোভেশন ক্ষমতা যত বেশি সে তত বেশি বিজনেসে প্রফিট করতে পারবে, কিন্তু এটা শর্ট রানে সম্ভব। লং রানে দেখা যাবে তার এই ইনোভেশনটাকে কাজে লাগিয়ে অন্য উদ্যোক্তারা কি বাজারে প্রবেশ করছে এবং একই ধরনের প্রোডাক্ট বাজারে নিয়ে আসছে। সুতরাং তখন কি ভোক্তা কি করবে, অন্য প্রোডাক্টের প্রতি আকৃষ্ট হয়ে যাবে, তার কাস্টমার কমে যাবে, আলটিমেট তার প্রফিটটা কমে আসবে। এই জিনিসটা বলেছে যে শর্ট রানে এটা সম্ভব, এবং যেই সমস্ত উদ্যোক্তার ইনোভেশন শক্তি যত বেশি, হ্যাঁ, নতুন নতুন প্রোডাক্ট উদ্ভাবনের শক্তি যত বেশি, তার প্রফিটটাও তত বেশি হবে, তাকে সেই প্রফিটের রিওয়ার্ড হিসেবে তাকে সেটার রিওয়ার্ড হিসেবে, ইনোভেশনের রিওয়ার্ড হিসেবে তাকে প্রফিটটা দিতে হবে। এরপরে দেখো আনসার্টেনিটি বেয়ারিং থিওরি। এখানে কি বলা হয়েছে, অ্যাকর্ডিং টু ফ্রাঙ্ক এইচ নাইট, the most important function of an entrepreneur is to bear uncertainty in business in the form of a risk that cannot be ensured against. Risk can be defined as the measurable probability of the occurrence of profit and loss situation. With a view to differentiate between risk and uncertainty, Knight divide into two: insurable risk, non-insurable risk. Insurable risk, according to Knight, insurable risk are those, আচ্ছা একটু তার থেকে একটু বলে নিই। আনসার্টেনিটি বেয়ারিং, এই যে বললাম যে অনিশ্চয়তা একজন উদ্যোক্তাকে অবশ্যই গ্রহণ করতে হয়। অনিশ্চয়তা সে গ্রহণ না করে তাহলে সে কি করতে পারবে না, প্রোডাক্ট উৎপাদন করতে পারবে না। তাকে যে এই যে অনিশ্চয়তা তাকে গ্রহণ করতে হয়, অনিশ্চয়তার মধ্যে নিয়ে তাকে কাজ করতে হয়, অনিশ্চয়তার পুরস্কার হিসেবে তাকে প্রফিট দিতে হবে। এবং এখানে নাইট বলেছেন যে এই অনিশ্চয়তা দুই ধরনের হয়। একটা হচ্ছে ইন্স্যুরেবল রিস্ক, দ্যাট মিনস যেটাকে তুমি ইন্স্যুরেন্স দিয়ে কাভার করতে পারছো, যেই ধরনের রিস্কটা, সেগুলো কোনগুলো একটু পরে আমরা পড়বো। এবং কিছু রিস্ক আছে যেগুলো নন ইন্স্যুরেবল রিস্ক, যেগুলো বিমা দ্বারা, যেগুলো বা বিমাযোগ্য না, যেগুলো বিমা দিয়ে যে রিস্কগুলো কাভার করা যায় না, সেই রিস্কে। তাহলে ইন্স্যুরেবল রিস্কটা দেখো, according to Knight, insurable risks are those risks which our entrepreneur can avoid those risks. This risk can be in the form of loss of assets due to fire, accident, theft, etc. যে কিছু আচ্ছা শেষ করি। The entrepreneur gets cover of these losses by paying a premium to the insurance company and reclaim the same in event of mishaps. However, he does not have to bear uncertainty for the insurable risk. তাহলে ইন্স্যুরেবল রিস্কের ক্ষেত্রে দেখছি যে উদ্যোক্তাকে কি করতে হয়, তাকে করতে হয় না, ইন্স্যুরেবল রিস্ক আনসার্টেনিটি, যদিও এটা আনসার্টেন, বাট এই রিস্কটা সে কি ইন্স্যুরেন্স দিয়ে কাভার করতে পারে। ঠিক আছে,
তাহলে সেই রিস্কগুলো কোন ধরনের রিস্ক, যেমন আমরা জানি যে বিজনেসের মধ্যে বা প্রতিষ্ঠানের মধ্যে যে কোনো সময় আগুন লেগে যেতে পারে, তাহলে এই অগ্নি বিমা, হ্যাঁ অগ্নি বিমা ফায়ার ইন্স্যুরেন্স করা হয় সেটার জন্য। বা আমরা আরেকটা দেখতে পারি যে একটা হলো ফায়ার ইন্স্যুরেন্স, আর যে কোনো কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে, দুর্ঘটনাজনিত যে বিমা করা হয় অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স, সেই ধরনের। বা অন্য কোনো অকারেন্সের জন্য কোনো কর্মচারী হয়তো কাজ করতে গিয়ে তার পা হারিয়ে ফেলেছে, মেশিনের মধ্যে পা ঢুকে গেছে, এই ধরনের বিপদগুলো সেগুলোও কিন্তু ইন্স্যুরেবল, ঠিক আছে। অ্যাক্সিডেন্টাল ইন্স্যুরেন্স সেটাকে বলা হয়। এবং আমরা জানি যে বিজনেসে প্রতিনিয়ত চুরি ডাকাতি হতে পারে, ঠিক আছে, সেটার জন্যও কিন্তু ইন্স্যুরেন্স আছে। তাহলে এই ইন্স্যুরেন্সগুলো করা হয় প্রতি বছর। কি করা হয়, এটার জন্য প্রিমিয়াম দেওয়া হয়। প্রিমিয়ামের এগেনস্টে যদি এই অকারেন্সগুলো ঘটে বিজনেসে, তাহলে ওই ইন্স্যুরেন্স কোম্পানি এটার কাভারেজ হিসেবে তোমার কোম্পানিকে টাকা দিয়ে থাকে, ঠিক আছে। তাহলে এই ইন্স্যুরেন্সগুলো কি ইন্স্যুরেবল রিস্ক। এরপরে আমি দেখি নন ইন্স্যুরেবল রিস্ক কোনগুলো। This risk can be in the form of a change in people's habit, price level, fluctuation, etc. Non-insurable risks are unpredictable and unavoidable and hence are uncertainties. আচ্ছা, এই নন ইন্স্যুরেবল রিস্কগুলো হচ্ছে আনসার্টেন, অনিশ্চিত, যখন তখন এটা হতে পারে। যেমন একটু আগে যে বললাম, কাস্টমারের যদি টেস্ট চেঞ্জ হয়, ভোক্তার যদি টেস্ট চেঞ্জ হয়, নর্মাল যে প্রোডাক্টটা বাজারে চলছে সেটা ভোক্তা আর কিনছে না, তার টেস্টের পরিবর্তন হয়েছে, সে অন্য ধরনের প্রোডাক্ট হয়েছে, নতুনত্ব প্রোডাক্ট হচ্ছে, এই যে তাহলে কি উদ্যোক্তারা যেই প্রোডাক্টগুলো তৈরি করলো সেই প্রোডাক্টগুলো কিন্তু আনসোল্ড অবস্থায় পড়ে থাকবে। আমি প্রথমেই বলেছি আনসোল্ড অবস্থায় পড়ে থাকবে, তাহলে এই যে তার যে রিস্ক নিতে হচ্ছে, এটা কিন্তু ইন্স্যুরেন্স দিয়ে তুমি কাভার করতে পারবা না। সুতরাং এই রিস্কটা বিজনেসম্যানকে নিতে হচ্ছে এবং এই রিস্কের পুরস্কারের জন্যই তাকে কি করতে হবে, প্রফিট দিতে হবে, প্রফিটের অংশ দিতে হবে। তারপর হচ্ছে প্রাইস লেভেল ফ্ল্যাকচুয়েশন, প্রাইসের যে কোনো সময় ওঠানামা করতে পারে। আরও কিছু সিচুয়েশন থাকে, যেমন এই যে এখন করোনা পরিস্থিতি, এটাও কিন্তু কারো হাতে নেই, এটাও কিন্তু কোনো ইন্স্যুরেন্স দিয়ে এটা কাভার করা যাবে না। এগুলো সবগুলো আনসার্টেন। এই আনসার্টেনিটির জন্যই বলা হচ্ছে যে উদ্যোক্তাকে প্রফিট দিতে হবে। তাহলে proposed that profit or losses are reward an entrepreneur receive for bearing this uncertainty. এই আনসার্টেনিটি বহন করার জন্যই তাকে পুরস্কার হিসেবে প্রফিট দিতে হবে, এটা নাইট বলেছে। Uncertainty arises for non-insurable risks. Non-insurable or non-unpredictable risks are those risks which are unforeseen and for which no information is available to estimate for forecast. Almost non-insurable risk cannot be covered under insurance coverage. এই ছিল আমাদের আজকে এই পর্যন্তই। যে নন ইন্স্যুরেবল রিস্ক হচ্ছে যেগুলো তুমি কি করতে পারবে না, ইন্স্যুরেন্স দিয়ে যে রিস্কগুলো কাভার করতে পারবে না, যে রিস্কগুলো তুমি প্রিডিক্ট করতে পারবে না, আগে থেকে অনুমান করতে পারবে না, আগে থেকে বুঝতে পারবে না, হঠাৎ করে চলে আসবে যে রিস্কগুলো। এই রিস্কটা বিজনেসম্যানকে বেয়ার করে নিয়েই তাকে বিজনেস করতে হবে। সে জানে এই রিস্কগুলো তার আছে, এই রিস্কটা মেনে নিয়েই তাকে বিজনেস করতে হবে এবং এই রিস্ক সে বেয়ার করছে, এই রিস্কের পুরস্কার হিসেবে তাকে প্রফিট দিতে হবে, এটা নাইট বলেছে, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইন্স্যুরেন্স নিয়ে বিভিন্ন থিওরি আলোচনা, প্রফিট নিয়ে বিভিন্ন থিওরি আলোচনা, এবং প্রফিটটা কি, নেট প্রফিট কি, গ্রস প্রফিট কি, নর্মাল প্রফিট কি, অ্যাবনর্মাল প্রফিট কি, এই জিনিসগুলো আমরা জানলাম। তো আজকে আমাদের সিলেবাসের লাস্ট অধ্যায় আমরা পড়ালাম, লাস্ট অধ্যায়ের শেষ অংশটুকু আমরা পড়ালাম। আর আজকের ক্লাসের মাধ্যমেই তোমাদের সিলেবাস শেষ হয়ে গেল, আমি প্রথমেই বলেছি। তো আমি আশা করব তোমরা সবাই ভালো থাকবে। যদি কোনো চ্যাপ্টারে কোনো সমস্যা তোমাদের হয়ে থাকে তাহলে আমাদের নক করবে বা ডিপার্টমেন্টে আমাদের চেয়ারম্যান স্যারকে জানাবে বা আমাকেও জানাতে পারো, যে আমি তাহলে পরবর্তীতে তোমাদের আবার ওটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আমি যে অ্যাসাইনমেন্টগুলো দিয়েছি, আমি বারবার বলছি ডিউ ডেটের মধ্যে অ্যাসাইনমেন্টগুলো সাবমিট করতে চেষ্টা করবে আর পড়াশোনা করবে নিয়মিত, তাহলেই ভালো থাকবে। করোনা পরিস্থিতি শেষ হলে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে সেই প্রত্যাশা নিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি।